মুখ্যমন্ত্রীর সফরের মাঝেই তরুণীকে ধর্ষণ করে খুনের অভিযোগে উত্তেজনা ডুয়ার্সে। বন্ধ চা বাগানে তরুণীর দেহ উদ্ধারের পরই পথে নেমে বিক্ষোভ দেখান বাসিন্দারা। তদন্তের দাবিতে অবরোধ করা হয় দলছিনপাড়া চৌপথি। মুখ্যমন্ত্রী আলিপুরদুয়ার সফরের মাঝে এই ঘটনায় অস্বস্তিতে জেলা প্রশাসন। খুনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে তরুণীর প্রেমিককে। রাজ্যে আরও এক তরুণীকে ধর্ষণ করে খুনের অভিযোগ। এবার ঘটনাস্থল আলিপুরদুয়ার। চাঞ্চল্য জয়গাঁও থানা এলাকায়। প্রতিবেশীদের দাবি, দলসিংপাড়া চা বাগানের ওই তরুণীর সঙ্গে এলাকারই এক যুবকের প্রেমের সম্পর্ক ছিল। মঙ্গলবার বিকেল অবধি মেয়েটি বাড়ি না ফেরায় থানার দ্বারস্থ হয় পরিবার। পর রাতেই চা বাগানের ঝোপ থেকে উদ্ধার হয় তরুণীর দেহ। বুধবার সকাল থেকেই এই ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। 1 घंटा 2 घंटा नहीं आने से तो साफ जैसे शाम हो गया, ढल गया। हम लोग पूरा खोजने लगे हैं, गांव का लड़का लोग सुनाई में पड़ता है, लेकिन रात को डेड बॉडी मिला है। पकड़ा है तो 1 आदमी को, लेकिन ये 1 आदमी का काम है, ये 3-4 आदमी का काम है। रेप करके मार के फेंक दिया है बागान में। ये रात का घटना है। इतना पब्लिक हम लोग गुस्सा से आया है, हम लोग को जस्टिस चाहिए। তরুণীর পরিবারের অভিযোগ, পরিচিত ওই যুবকই তাদের মেয়েকে ধর্ষণ করে খুন করেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আলিপুরদুয়ার সফরের মাঝেই এই ঘটনা, যার জেরে চাপ বেড়েছে জেলা প্রশাসনের। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। তরুণীর দেহ ময়না তদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। বাঘাযতীন বাগুইয়াটি থেকে ট্যাংরা, কলকাতা যেন তাসের ঘর। হেরে পড়েছে একের পর এক বাড়ি। কোথাও বাসিন্দাদের বাড়ি খালি করতে বলা হচ্ছে, তো কোথাও আবার বাড়ি ভাঙার নিদান। সব দায় কি ফ্ল্যাট মালিকদেরই? পুরসভা কি শুধু ট্যাক্স নিতে বসে আছে? নিজেদের তৈরি রিপোর্টে চরম অস্বস্তিতে পুরকর্তারা। বাড়ি এখন হেরে আছে, বিপজ্জনক অবস্থায় আছে। এই দুটো বাড়ি থেকে যতটা সম্ভব, যত তাড়াতাড়ি সম্ভব এখানকার বাসিন্দারা বাড়িটাকে খালি করে দেবেন। ট্যাংরায় হেলে পড়া বাড়ি ভেঙে ফেলার হুকুম দিয়েছিলেন হাকিম সাহেব। সেই মতো বুধবার মাইকিং করে 3 দিনের মধ্যে ফ্ল্যাট খালির নির্দেশ দেওয়া হয়েছিল। ফলে রাতারাতি ছাদ হারাতে হচ্ছে বাসিন্দাদের। যে বহুতল বাড়ি হেলে যাওয়ার ঘটনা ঘটেছে, সেই বাড়ির 4র্থ তলা থেকে রয়েছি আমরা, এবং সেখানে এক গৃহবধূ, তার সঙ্গে কথা বলবো। তিনি ইতিমধ্যেই তার যে ফ্ল্যাট, যেখানে তিনি ভাড়া থাকছেন, সেই ফ্ল্যাট থেকে ইতিমধ্যেই অন্যত্র চলে যাওয়ার প্রস্তুতি শুরু করেছেন। তার ঘরের যে সমস্ত সামগ্রী, সেগুলো ইতিমধ্যেই গোটানো শুরু করেছে। কোথায় যাবেন এই পরিস্থিতিতে? ঘর এখন খুঁজছি, এই জাস্ট তো 2 দিন হয়েছে, তো ঘর পাচ্ছি না। এই যে সেই দালালি করে তো যারা, ওদের থেকে আমরা যোগাযোগ করেছি, ওনারা ঘর খুঁজছেন এখন। তো আপনারা যখন এসেছিলেন তখন দেখেছিলেন এই ফ্ল্যাটটা কি হেলেছিল, এই বাড়িটা? না, তাহলে তো আসতামই না। সবাই ভাড়াটে নন, অধিকাংশ বাসিন্দাই নগদে ফ্ল্যাট কিনেছিলেন। তারা কোথায় যাবেন? না, সরকার থেকে না ব্যবস্থা করে তো আমরা একদম মুশকিলে পড়ে যাবো, মানে রাস্তায় বসে যাবো। 23 তোমার ডিসেম্বরে উঠেছি। ফ্ল্যাট কেনা ক্যাশ না ব্যাংক? মানে ক্যাশ 13 লাখ। কিছু নেই, খাওয়া দাওয়া নেই আমার ঘরে। এই মাথায় হাত পড়েছে, যদি মরতে হয় আমরা এখানেই মরবো। আমি তো বিশেষ করে আমিই মরবো এখানটায়, কারণ আমি লোকের বাড়ি কাজ করে এই জায়গাটা এসেছি। আমরা ওদের অনুরোধ করেছি যে 2-3 দিনের জন্য তারা কোথাও একটু শিফট করে যাক। তার মধ্যে আমাদের স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের রিপোর্ট চলে আসবে। রিপোর্ট চলে এসে যদি বলে স্ট্রাকচারালি বিল্ডিংটা স্টেবল আছে, তাহলে কোনো সমস্যা নেই। যদি স্টেবল না থাকে, তাহলে এই বিল্ডিংটা আমরা ডেমোলিশ করে এখানে আমরা বাংলার বাড়ি তৈরি করব। বহুতলের প্রমোটার বেপাত্তা। পুরসভার তরফে তার বিরুদ্ধে FIR দায়ের করা হয়েছে। হেলে পড়া ফ্ল্যাট বাড়ি মাপজোকেরও কাজ চালাচ্ছেন পুরো ইঞ্জিনিয়াররা। আগে নজর দিলে এই বিপত্তি ঘটতো। নিশ্চয়ই এটা যারা তাদের দায়িত্ব ছিল ব্যাপারটা ভালো করে দেখা। পৌরসভা রয়েছে, কর্পোরেশন রয়েছে, তাদের সবারই উচিত ছিল এটা ভালো করে দেখা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কিছু বিষয়ে খুব কড়া সিদ্ধান্ত নিচ্ছেন। আমার মনে হয় এবারেও তিনি খুব কড়া সিদ্ধান্ত নেবেন, কারণ এট দ্য কস্ট অফ দ্য লাইফস অফ দ্য পিপল। একের পর এক বহুতল বিপর্যয়ের মধ্যেই চাঞ্চল্যকর রিপোর্ট পুরসভার। গত কয়েক মাসে 30টি বহুতল হেলে পড়েছে কলকাতায়। শহর জুড়ে সমীক্ষা চালিয়ে রিপোর্ট পুরসভার বিল্ডিং বিভাগের। রিপোর্ট বলছে, হেলে পড়া বাড়িগুলোর মধ্যে 65% বেআইনি। নকশা অনুমোদন ছাড়াই তৈরি হয়েছে বহুতল, উল্লেখ রিপোর্টে। যদিও কলকাতায় মোট বেআইনি নির্মাণ কত, তথ্যই দিতে পারেনি পুরসভা। পয়সা খেয়ে অবৈধভাবে বাড়ি নির্মাণের পারমিশন দিয়েছে, তাতে একের পর এক বাড়ি ভেঙে পড়বে, এটাই তো স্বাভাবিক।
পিসার হেলানো মিনার দেখতে যেত, এখন পিসির হেলানো বাড়ি দেখতে আসবে সবাই পশ্চিমবঙ্গে। কলকাতা কর্পোরেশন এইভাবে লুট করেছে, জলা জায়গা বুঝিয়ে দিয়েছে। এই লুট করতে গিয়ে ঘর বাড়ি যেখানে খুশি তৈরি করতে পারো, তুমি পয়সা দাও, এটা পারমিশন দিয়েছে তারা। পয়সার বিনিময়ে মানুষের জন্য মৃত্যুর ফাঁদ রচনা করা হচ্ছে। বাড়ি তো হেলে পড়বেই, সরকার হেলে পড়েছে, মেয়র হেলে পড়ে বিছানায় শুয়ে টাকা নিচ্ছে আমরা দেখেছি। যে বাড়ির ভিত্তি কাটমানি সে বাড়ি কখনো সোজা হয়ে দাঁড়াবে না, সে হেলে পড়বেই পড়বে। কলকাতায় হেলা বাড়ির পরিমাণ প্রায় 30টা, যেগুলো অনেক বছর ধরে রয়েছে। সামান্য ডেলাউসিতেও আছে, সামান্য একটু মানে তারা একটা সয়েল হয়তো বসে গেছে, কোনো কারণে বসে রয়েছে, তারপরে ওটা চলছে বছরের পর বছর। কিন্তু হেলা নিয়ে এত হই হই করার দরকার হয় না। সত্যি কি হই হই করার দরকার নেই মেয়র সাহেব? কিন্তু হেলাবাড়ির চক্করে এই লোকগুলো লাইফ হেল হয়ে গেল যে, পুরসভার কি কোনো দায় নেই? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। শহর থেকে শহরতলি, তাসের ঘর কি সর্বত্র? গত কয়েক বছরে বিতর্কের অন্যতম বিষয় নির্মাণ। কোথাও জলা বুঝিয়ে উঠেছে বহুতল, কোথাও আবার নিয়ম নীতি থেকে গিয়েছে শুধুই খাতায় কলমে। বিতর্কের ডেসিবেলে কলকাতা পুরসভা অঞ্চলকে অনায়াসে টেক্কা দিতে পারে বিধাননগর পুরসভা অঞ্চল। চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিল গার্ডেন ব্রিজ, কিন্তু কতটা চোখ খুলেছে? বাঘা যতীনের এই কাণ্ড ঘটার পর কলকাতা পুরসভা একটা তথ্য প্রকাশ করলো। মেয়র ফিরহাদ হাকিম বলছেন, কলকাতায় হেলা বাড়ির পরিমাণ প্রায় 30টা। সাংঘাতিক পরিসংখ্যান। তবে এটাই কি শেষ? কলকাতা পুরসভা এলাকা ছাড়াও যে কলকাতা আছে তার অবস্থা কি? এই যেমন বিধাননগর পুর নিগম এলাকা, সেখান থেকেও একের পর এক বহুতল হেলে পড়ার ছবি পাওয়া যাচ্ছে। বিধাননগর পুর নিগমের 23 নম্বর ওয়ার্ড বাগুইয়াটি অশ্বিনীনগর অঞ্চল। হেলে পড়া বহুতলের বাসিন্দারা মেনে নিচ্ছেন জলা জমি বুঝিয়ে তৈরি হয়েছে বহুতল, নেই কোনো কাগজপত্র। আপনাদের এই ফ্ল্যাটটা কতদিন হলো? 3 বছর হয়ে গেছে। 3 বছর আগে এই জায়গাটা কি ছিল? ডোবা ছিল। ডোবা ছিল মানে জলা জায়গা ছিল? আমি যখন পেয়েছি জল পাইনি, মানে ডোবা ছিল। সেই ডোবা জায়গা বুঝেই আপনারা কাজ করেছেন। আপনার বিধাননগর পুর নিগম থেকে পুরোপুরি কাগজ ক্লিয়ারেন্স আছে? কারণ জলা জায়গা দিদি ভাই আমার বলে নয়, এই জ্যাংড়া চত্বরে কোনো প্ল্যান পাস নেই বা কারোর বাড়িতে যদি কাগজ দেখাতে পারে তখন আমি নিশ্চিন্ত মনে ছেড়ে দিলাম যে আমারটা তো নেই, কারোরই নেই এই এলাকায়। জনতা মেনে নিচ্ছে, কিন্তু নেতাদের মানতে একটু কষ্ট। তাই একে অপরের দিকে বল পাস করছেন, যেন টিকি টাকা ফুটবল। আমি তো গত 2 বছর বা 3 বছর কাউন্সিলর, এগুলো আমার সময় হয়নি। সেটা আপনার আমলে হয়নি, ওটা পরের কাউন্সিলর আমলেই হয়েছে। মলয় চক্রবর্তী সব জানে ব্যাপারটা, আমার সময় হয়নি। আমার সময় খবর পেতাম। নারায়ণপুরের ছবিও একই রকম। 6 মাস আগে থেকে হেলে আছে ফ্ল্যাট বাড়ি, কিন্তু এখনো পর্যন্ত বিপজ্জনক বাড়ির একটা বোর্ডও লাগেনি। এখানেও অভিযোগ জলা বুঝিয়ে নির্মাণ হয়েছে, কিন্তু একটু গভীরে ঢুকে প্রশ্ন তুলতেই মুখে কুলুপ কেন? এই জায়গাটা কি ছিল? পুকুর। ওকে, মানে পুকুর ভরাট করে এটা আমাদেরই পুকুর ছিল। কবে থেকে খালি করার কাজ কবে থেকে করেছে? বললাম তো আপনাকে 20 দিন হয়ে গেছে খালি করে। এই ফ্ল্যাটটা মানে ওঠার কাজ কবে থেকে শুরু হয়েছে? সে অনেক দিন পূর্ণ আছে, এটা 10-15 বছর হবে। 10-15 বছর মানে 2011-12 পর থেকে। তখন এখানকার কাউন্সিলর কে ছিলেন? সেটা বলতে পারবো না আমি, এবার ডিপ নিয়ে চলে যাচ্ছি না। আচ্ছা, ওয়ার্ডের কাউন্সিলর রাজারহাট নিউ টাউনের বিধায়ক তাপস চট্টোপাধ্যায়ের মেয়ে আরাত্রিকা ভট্টাচার্য। কি বলছেন তিনি? মেয়েরা থাকেন এবং তারা আমাকে রিকোয়েস্ট করেন যে যেহেতু অনেকগুলি মেয়ে আছেন, একটা মানবিক ইয়েতে যে আমাদের একটা শিফটিং এর মিনিমাম টাইম দিতে হবে, না হলে এতগুলি মেয়েকে আমরা কোথায় শিফট করবো। এবং তারা সেই টাইমটা নিয়েছেন। আশা করি আমাকে 1 দিনের মধ্যে ওটা শিফটিং হয়ে যাবে। আমার কর্পোরেশনকেও জানিয়ে দিয়েছি। আমি পুনরায় কর্পোরেশনে আবার বলবো এটা খুব তাড়াতাড়ি ব্যাপারটাকে ডেমোলিশটাতে করে দেয়। জলা বুঝিয়ে ফ্ল্যাট নির্মাণ, নিরুদ্দেশ কাগজপত্র। বিধাননগর পুর নিগম অঞ্চলে এই বিতর্ক আজকের নয়, বছরের পর বছর চলছে। আদালতে একের পর এক মামলা হয়েছে।
কলকাতা হাইকোর্টে তীব্র তিরস্কারের মুখে পড়তে হয়েছে পুরসভাকে। বন্ধ করা হয়েছে একাধিক নির্মাণও, কিন্তু হুঁশ কি আদৌ ফিরেছে? লাগাম ছাড়া তাসের ঘর তৈরি চলছে তো চলছেই, আর ফলটা একে একে সামনে আসতে শুরু করেছে। এবার অন্তত হুঁশ ফিরবে কি? ক্যামেরায় সুদীপ গুছাইতের সঙ্গে শর্মিষ্ঠা চক্রবর্তীর রিপোর্ট, TV9 বাংলা।